আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, অনলাইন ভিত্তিক ধারাবাহিক টক শো অনুষ্ঠান ৩০ মিনিট। আজকের ৩০ মিনিটের আলোচ্য বিষয় ইসকন কি, তাদের তৎপরতা এবং তাদের উত্থান, তাদের কার্যকলাপ নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে ইসকন। ইসকন নিয়ে থাকছে আজকে আমাদের আলোচনা। আমরা আমাদের অতিথির কাছ থেকে ইসকন সম্পর্কে জানবো এবং আমাদের কি করা উচিত, আমাদের করণীয় সম্পর্কে আজকে আমাদের অতিথিদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের ৩০ মিনিটের আজকের এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে করজোরে অনুরোধ করব এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে ইসকনের তৎপরতা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং খ্যাতিমান ক্যালিওগ্রাফার মাওলানা ইব্রাহিম আজাদী সাহেব, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম সদস্য হযরত মাওলানা মাহমুদুল হাসান মুর্তজা সাহেব, এবং আমাদের সঙ্গে আরো অতিথি যুক্ত হবেন। যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে নিয়ে নেব। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা জানবো ইসকন কি এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। ইসকন কেন প্রতিষ্ঠা করা হয়েছে, কোন লক্ষ্যে এবং উদ্দেশ্যে ইসকন প্রতিষ্ঠা করা হয়েছে এবং বাংলাদেশে তাদের অবস্থান কি, সেই বিষয়ে আমরা আলোচনা শুনতে চাই। শুরুতেই আমাদের সঙ্গে আছেন হযরত মাওলানা ইব্রাহিম আজাদী সাহেব। তার কাছেই জানতে চাই, আজাদী ভাই, আপনি বলবেন ইসকন আসলে কি, ইসকন সংগঠন, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে দর্শক শ্রোতাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে বর্তমান প্রেক্ষিত ইসকন সারা দেশে একটা দাঙ্গা ফাসাদ সৃষ্টিকারী একটি দল। এই দলকে নিয়ে এখন আলোচনা সমালোচনা, এরই মধ্য দিয়ে আমাদের ৩০ মিনিটের পক্ষ থেকে হেদায়েতুল্লাহ রাজি সাহেবের সঞ্চালনায় আজকের দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো প্রথমেই প্রশ্ন করা হয়েছে ইসকন আসলে কি, এর লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি সংক্ষেপে বলতে চাই যে ইসকন, এটা আমরা সাধারণত মনে করি যে ইসকন আসলে ভারতের একটা হিন্দুদের একটা অঙ্গ সংগঠন, কিন্তু আমরা এইটার অনেক কিছু আমরা যা দেখি তা সত্য নয়। কিছু আংশিক সত্য হতে পারে, আবার আমরা যা সত্য তা আমরা অনেক সময় দেখি না। প্রকৃতপক্ষে আপনার 1966 সালে স্বামী প্রভুপাদ, যিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ার পরেও আমেরিকার নিউ ইয়র্কে তিনি বসবাস করতেন এবং সেখানে খ্রিস্টানদের একটি চার্চে তিনি শিক্ষা নিয়েছেন এবং তিনি মূলত এই ইসকন এটি প্রতিষ্ঠা করেছেন। যদিও তার প্রতিষ্ঠা লগ্ন সময়ে সনাতনী হিন্দুরা তারা এটা বাধা দিয়েছিল, কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল খ্রিস্টান এবং ইয়াহুদিদের বড় বড় অনেক গডফাদার। তাদের ছত্র ছায়ায় আজকে ইসকন অনেক দেশেই বিস্তার লাভ করেছে। তার মধ্য থেকে বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ হয়েছে বিভিন্ন দেশে। তো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো যদিও তারা আমাদের সামনে, জাতির সামনে পেশ করে, তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা আর করে এর উল্টোটা।
যদি আমরা একটু তথ্য সংগ্রহ করতে যাই তাহলে আমরা দেখব যে তারা মূলত যেই কাজগুলো করে থাকে তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো পেশ করা হয়েছে ভালোভাবে, কিন্তু মূলত তাদের কাজের সাথে এই লক্ষ্য উদ্দেশ্যগুলোর কোনো মিল নেই। যেমন কথার কথা ধরেন, তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সংঘবদ্ধভাবে তারা শ্রী রামের যে লক্ষ্য উদ্দেশ্য এটা তারা প্রচার করবে, সমাজে তাদের তত্ত্ব জ্ঞান এটা প্রচার করবে। এরপরে কৃষ্ণের আপনার অমৃত প্রচার করা, পরস্পরকে তারা কাছে টানবে, এরপর সংকীর্তন আন্দোলন করবে এবং অনুপ্রেরণা দিবে, শিক্ষা দিবে, মন্দির নির্মাণ করবে এবং মানুষকে নিবেদিত করে এর প্রতি মানুষকে আহ্বান করবে। তারপর সরল স্বাভাবিক জীবন যাপন করবে এবং তাদের লেখা প্রকাশের মাধ্যমে সমাজের মধ্যে সুশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে। এই 7টি উদ্দেশ্য নিয়ে তারা মূলত এই ইসকন গঠন করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমান সময়ে যেখানেই দাঙ্গা ফাসাদ সেখানেই ইসকন। আমি একটা গল্প শুনেছিলাম যে কোনো এক সময় একজন জজ তিনি যেই আদালতেই রায় দিতেন শুধু বলতেন যে এখানে নারীর হাত রয়েছে, এখানে একজন নারীর হাত রয়েছে, এরকম তিনি বলতেন। তো হঠাৎ করে একজন রাজমিস্ত্রি মারা গেল। মারা যাওয়ার পর সেই জজ তিনি রায় দিলেন যে এখানে কোনো নারীর হাত রয়েছে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে প্রকৃতপক্ষে ওই রাজমিস্ত্রি একটা বিল্ডিং এর কাজ করছিল এবং সেই বিল্ডিং এর নিচ দিয়ে একজন নারী হেঁটে যাচ্ছে, তার দিকে দৃষ্টিপাত করার কারণে সেখান থেকে পড়ে মারা যায়। তো ঠিক এরকম আমরা বর্তমান সময়ে যেখানেই হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদের চিত্র দেখছি সেখানেই খোঁজ নিলে দেখা যাবে ইসকনের হাত রয়েছে। এবং পরিপ্রেক্ষিতে আমি আজকে বলতে চাই যে বাংলাদেশে এই যে আলিফ হত্যা, এরপরে আপনার 13 বছরের শিশু ধর্ষণ হলো, এরপর বুয়েটের একটা ঘটনা ঘটলো, এরপর আরো বিভিন্ন রকমের ঘটনা প্রবাহগুলো আমাদেরকে এগুলো দৃশ্যপটে আমাদের প্রমাণ করে দেয় যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা যদি দেখি 2014 সালে সেখানে স্বামীবাগে একটা ঘটনা ঘটেছিল। তারাবির নামাজের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। সেখানে আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে বলতে চাই। দুঃখিত, আমি আপনাদেরকে বলতে চাই যে স্বামীবাগে তারাবির নামাজের সময় 2014 সালে নামাজে যে আহত করেছিল যারা, সেখানে ইনকিলাবের 23শে মার্চে আপনার 2016 সালে সেখানে উল্লেখ হয়েছে অনেকে আহত হয়েছে, এখানে হাত ছিল ইসকনের। এরপর 2016 সালে সিলেটের একজন ইমাম একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে কারণে তাকে হত্যা করা হয় এবং সেটা নিউজ অফ সুরমা 24 সেখানে ঘটনাটা এসেছে 10 সেপ্টেম্বর 2016 সালে। এরপরে আসেন 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটা মসজিদে গুলি করা হয়েছে এবং সেই গুলিতে মুসল্লির আহত হয়েছে। সেখানে আপনার নিউজ অফ 9 সেখানে 3 সেপ্টেম্বর 2016 উল্লেখ করা হয়েছে। এরপর চট্টগ্রামে 2019 সালে ফুড ফর লাইফ এর নামে তারা হিন্দুরা তাদের ইসকনরা প্রসাদ এবং রাম কীর্তন করার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে তারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে নিয়ে। এটা ইনকিলাবের আপনার 18 জুন সেখানে 19 সালে উল্লেখ রয়েছে। ঠাকুরগাঁও রসিক রায়ের জিউ মন্দিরের জমি দখলের জের ধরে আপনার
একজন হিন্দু সনাতনী ধর্মাবলম্বী সেখানে নিহত হয় ইসকনের দ্বারা। এরকম ভাবে এটা ভোরের ডাক পত্রিকায় আপনার 6 সেপ্টেম্বর 2023 সালে উল্লেখ রয়েছে। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত হিন্দু মুসলমান দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছে ইসকন, এরা মূলত ইসরায়েলের একটা অঙ্গ সংগঠন। ইসরায়েলের মোসাদ যেমন একটা মুদ্রার এক পিঠ, ওই রকম আপনার এই মুদ্রার অপর পিঠ। তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তারা পরস্পরে শুধুমাত্র মুসলিম বিদ্বেষী হয়ে সারা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আমাদের উপমহাদেশে, আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষিত আমি সারা দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এই কারণে যে তাদের যে সমস্ত কৃষ্টি কালচার মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করবে, এবং আজকে প্রশাসন তারা নীরব দর্শকের ভূমিকায়, কারণ তারা বলবে যে উপরে নিষেধাজ্ঞা রয়েছে। উপর বলতে কাদেরকে বোঝায় তাদেরকে চিহ্নিত করতে হবে। আমি আমার কথা এখানে শেষ করছি, কথা আমি লম্বা করতে চাই না। আমার অন্যান্য আলোচকবৃন্দ যারা আছে তারা বিস্তারিত আলোচনা করবেন। আমি এখানে আমার কথার ইতি টানছি, যদি পরবর্তীতে সুযোগ আসে আমি সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। এতক্ষণ বলছিলেন জনাব ইব্রাহিম আজাদী সাহেব ইসকনের পরিচয়, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলছিলেন। তো কথা প্রসঙ্গে চলেই আসলো, আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে অনেক বেশি যুবক যুবতী, বিশেষ করে মেয়েরা এই ইসকনের ফাঁদে পা দিচ্ছে। ছোট ছোট সোনামণিদেরকে ইসকনের সদস্যরা ভুলিয়ে ভালিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব লুটে নিচ্ছে, তাদেরকে ধর্ষণ পর্যন্ত করছে এই ইসকনের সদস্যরা। এই যে একটা এই শুরু হয়েছে ইসকনের প্রতি, এই যে ছেলে মেয়েদের, যুবক যুবতীদের যে একটা আকর্ষণ, বা কেন তারা ইসকনের প্রতি ভিড়ছে, এই বিষয়ে আপনি কি মনে করেন জনাব মাহমুদুল হাসান মুর্তাজা সাহেব? এই বিষয়ে আপনার কি বলার আছে? কেন ইসকনের প্রতি যুবক যুবতীরা এত আকর্ষিত হচ্ছে, কেন তারা ভিড়ছে, কি বলার আছে? আনমিউট করবেন, আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের সঞ্চালক হেদায়েতুল্লাহ আজাদী রাজি ভাইকে, যে আসলে যুগ উপযোগী একটি টকশোর আয়োজন করা। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম আজাদী দামাত বারাকাতুহু অত্যন্ত চমৎকার ভাবেই তাদের কুকর্ম, তাদের নষ্টামি, নোংরামি, এগুলো দলিল ভিত্তিক আমাদেরকে শুনিয়েছেন। জাতি এটা শোনার পরে অবশ্যই ইসকনের বিরুদ্ধে অবস্থান নিবে এবং তাদেরকে ঘৃণা ভরে দেখবে, ইনশাল্লাহ, এটা আশা রাখি। আসলে যে বিষয়টা আমাকে প্রশ্ন করেছে আমাদের হেদায়েতুল্লাহ রাজি দামাত বারাকাতুহু, এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং এটা পুরো জাতির কাছে আমাদের মেসেজ দেওয়া দরকার যে ইসকনের যে মিশনগুলো আছে, এই মিশনের মধ্য থেকে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় মিশন যেটা, সেটা হচ্ছে তারা মুসলিম নারীদেরকে ছলে বলে কৌশলে তারা তাদের প্রেমের ফাঁদে ফেলে তারা তাদেরকে ধর্ষণ করে মুসলিম মেয়েদেরকে নাপাক করার যে একটা ষড়যন্ত্র, এটা তারা করতেছে এবং সাকসেস। এটা কিভাবে হচ্ছে? ইসকনের যে ভূমিকাগুলো ওরা রাখতেছে বর্তমানে মুসলিমদের উপরে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে যে মুসলিমদের নারীদেরকে ওরা হাত করবে। আমাদের মাদারীপুরে যে ঘটনা ঘটছে, আমাদের জেলা মাদারীপুর চরমস্তফাপুরে যে ঘটনাটা ঘটছে, এটা অনেকেই দেখছেন। সেখানে একটা ছেলে, সে ইসকনের সদস্য এবং হিন্দুত্ব কট্টরপন্থী হিন্দু, সে প্রথমে মেয়েদেরকে প্রপোজ করে বন্ধু হওয়ার জন্য এবং তার নাম পরিচয় গোপন রাখে এবং কাউকে বুঝতে দেয় না যে সে একজন হিন্দু বা ইসকনের সদস্য।
তো যখন মেয়েটা বন্ধুত্বে রাজি হয় তখন তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। প্রেমের প্রস্তাব দেওয়ার পরে এই ইসকন হিন্দুত্ববাদী এরা তখন এই মেয়েটাকে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তার আত্মমর্যাদা, তার সবকিছু নষ্ট করে দেয়। তো এই মেয়েটা বক্তব্য দিচ্ছে যে এই ছেলেটা আমাকে তার পরিচয় গোপন রাখছে, এবং পাশাপাশি এই ছেলেটা পরবর্তীতে যেটা নিউজ আসছে, পুলিশে অ্যারেস্ট করার পরে রিমান্ডে যাওয়ার পরে এরকম ভাবে একটা দুইটা না 9টা মুসলিম মেয়েকে ও ধর্ষণ করছে। এখন ওই মেয়েটা বলতেছে যে এই ছেলেটা যে হিন্দু এটা বোঝারও কায়দা নাই, এ মেয়েদের সাথে মিলিত হওয়ার জন্য সে তার খতনাটা পর্যন্ত করায় এনেছে। তাহলে কত বিচক্ষণতার সাথে ওরা আমাদের মুসলিমদেরকে নষ্ট করতেছে, নাপাক করতেছে। তো এখন আমি যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন, এলাকা, মহল্লা, থানা, উপজেলা, জেলা সব জায়গায় এই ইসকনের তৎপরতা, এবং তারা মাঠে নামছে কিভাবে মুসলমান বোনদেরকে, নারীদেরকে নষ্ট করা যায়, নাপাক করা যায়, তাদের ইজ্জত হরণ করা যায়, তাদেরকে কলঙ্ক করা যায়। এবং এর জন্য তারা প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে। একটা মেয়েকে ফাঁদে ফেলার জন্য, তাকে খুশি করার জন্য যে পরিমাণ তার পিছনে খরচ করা, ডোনেট করা, তার শখের জিনিস তাকে কিনে দেওয়া, এবং বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে তাকে রেস্টুরেন্টে নিয়ে ভালো খাবার খাওয়ানো, অর্থাৎ এভরিথিং যা যা একটা মেয়েকে হাত করার জন্য প্রয়োজন প্রত্যেকটা প্রসেস তাদের জানা এবং তারা ট্রেনিং প্রাপ্ত। যে কারণে এক একটা ইসকন 7টা 8টা মেয়েকে ধর্ষণ করার পরে সে ধরা পড়তেছে এবং তার মুখোশ উন্মোচন হচ্ছে। তো সুতরাং এই জায়গা থেকে আমাদের বাঙালি জাতির কাছে আমি মেসেজ দিতে চাই আজকে এই টকশো 30 মিনিটের পক্ষ থেকে, যে এই ইসকনদেরকে যদি আপনারা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, আল্লাহ তাআলার যেই ঘোষণা, এই ঘোষণা অনুযায়ী যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যদি তাদেরকে দমন করতে না পারেন, তাহলে এই মুসলিম জাতি এই ইসকনের দ্বারা দিন দিন আরো নির্যাতিত হবে এবং তারা ধ্বংসের পথে চলে যাবে। আর প্রশাসনিক ভাবে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে, আমি দীর্ঘ 6 মাসের কারাবরণের ভিতরে যে রিমান্ডে ছিলাম, এই রিমান্ডে থাকা অবস্থায় আমি সময় সময় যতটুকু বুঝতে পারছি, এই গোটা কয়েক ইসকন সদস্যরা, যাদের সংখ্যা এত নগণ্য যেটা হিসাবেও আসে না, কিন্তু তারা ভারতের ইন্ধনে এবং রয়ের ইন্ধনে তারা সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা, জেলায় ওসি, ডিসি, এসপি তাদেরকে এমন ভাবে টাকার মাধ্যমে কিনে গোলাম বানিয়ে ফেলছে যে তারা এখন ইসকনদের একটা ফোন কলের মাধ্যমে কাকে গুম করবে, কাকে খুন করবে, এটাও তারা করতে দ্বিধাবোধ করে না। এবং হিন্দুদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে আমরা আন্দোলন করে জেলে গেছিলাম, আমাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তোরা মোদির বিরুদ্ধে কেন মাঠে নামলি। অর্থাৎ মোদি তাদের বাবা, মোদি তাদের জন্ম দেশে, মোদির বীর্যর দ্বারা ওই প্রশাসন জন্ম নিছে, এরকম একটা অবস্থান তাদের। এখন আমি যতটুকু বুঝতেছি যে আমার বোন কালিয়াকুরে আশামণি ধর্ষণ হয়েছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কেন নীরব ভূমিকা পালন করছে? আমি রিমান্ডে থাকতে যেটা দেখেছি এটার বাস্তবতা এখনো আছে। কারণ এই এসি, ডিসি, ওসি, এসপিরা এই ইসকনদের কেনা টাকায় গোলাম হয়ে আছে, যে কারণে তারা এই ডিসিশন নিতে, এই বিষয় পদক্ষেপ নিতে দেরি করতেছে এবং টাল বাহানা করছে। শুধু তাই না, বোন আশামণিকে যে ধর্ষণ করছে টানা 3 দিন লাগাতার এই ইসকন সদস্যরা, এই রিপোর্টটা পর্যন্ত, এই এসআই রিপোর্টটা পর্যন্ত দুর্নীতি করছে হাসপাতালে। পরবর্তীতে আমাদের বিক্রমপুরী সাহেবের কঠোর ভূমিকায়, সাহসী ভূমিকায় এই রিপোর্ট আবার সঠিকভাবে জাতির সামনে এসেছে। তার মানে আপনারা বাঙালি জাতি যারা মুছে তেল দিয়ে খাইতেছেন আর ঘুমাইতেছেন, অতি সত্বর যদি এই ইসকনকে নিষিদ্ধ এবং দমন করা না যায়, আপনাদের, আমাদের বোন, আমাদের মেয়ে, আপনার মেয়ে এই ইসকন সদস্যদের চক্রে যে কোনো সময় পড়ে তার ইজ্জতকে হারিয়ে ফেলতে পারে। এই জন্য আপনারা এখন এই
আন্দোলন গড়ে তুলুন, ঐক্যবদ্ধ হন। প্রত্যেকটা জায়গা থেকে আপনারা হাতে হাত রেখে এই ইসকনকে যেখানে পাবেন ওইখানেই আপনারা মব সৃষ্টি করে তাদেরকে ওই মাটির ভিতরে দাফন করে দিবেন। এটা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ এই প্রশাসন, এই বিক্রি করা প্রশাসন, ভারতের রর কাছে বিক্রি হওয়া প্রশাসন, এই ইসকনের টাকার কেনা গোলাম প্রশাসন দিয়ে এই ইসকনের বিচর এবং নিষিদ্ধ করা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা থানায় আমরা কমিটি তৈরি করব। ইনশাল্লাহ আমি অলরেডি আমার তেতুলজোড়ার ইত্তেহাদের ওলামায়ে কেরামকে নিয়ে কমিটি বানাইছি। আমরা শপথ করেছি ইসকন যেখানেই পাবো ওদেরকে আমরা ওখানেই যেভাবে পারি আমরা ওদেরকে দাফন করে একবারে শায়েস্তা করে তারপরে প্রশাসনকে খবর দিব। দেখুন আমাদের এছাড়া আর কোনো উপায় নাই। কারণ আপনি ইসকনকে পারবেন না। আমি রিমান্ডে থাকতে দেখছি যে পুরো একটা ডিবি, পুরো একটা ডিজিএফআই সব আজকে তারা হিন্দুদের পক্ষে কথা বলে। আজকে এই কাজটা যদি মাদ্রাসার কোনো আলেম করতো, একটা হিন্দু মেয়েকে ধর্ষণ, বলেন আমাদের সঞ্চালক সাহেব, আপনারা যারা আছেন বলেন অবস্থাটা কি ভয়াবহ হইতো। যদি আমি মাহমুদের মতো একজন আলেম একটা হিন্দুকে যদি আজকে এরকম একটা হিন্দু 13 বছরের মেয়েকে যদি এরকম 3 দিন পর্যন্ত টানা ধর্ষণ করতো, তাহলে অবস্থাটা কত ভয়াবহ হতো। এই কুকুর জানোয়ার মিডিয়া গুলা, এই কুত্তাগুলা এই আশামণির এই রিপোর্টটা পর্যন্ত করতে তারা দ্বিধাদ্বন্দ্ব করছে, দেরি করছে, এবং এখন পর্যন্ত অনেক মিডিয়া এটার রিপোর্ট করে নাই। বরং ওই প্রথম আলু আরো যত কুলাঙ্গার জারস কিছু পত্রিকা আছে যারা এখন পর্যন্ত বলতেছে যে এরা প্রেমের সম্পর্ক ছিল, এটা প্রেমের সম্পর্ক। আরে কুলাঙ্গার, অমানুষ, নষ্ট, নাপাক, তোদের বাংলাদেশ এই আইনেই তো লেখা আছে 18 বছরের আগে বিবাহ হলে বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ। 18 বছরের আগে যদি বিবাহটা বাংলাদেশ আইনে একটা নিষিদ্ধ অন্যায় অবৈধ কাজ হইতে পারে, তাহলে 13 বছরের মেয়ে ধর্ষণ হইলো, সেই জায়গায় আবার প্রেম কিভাবে বৈধতা দেয় ধর্ষণকে? তার মানে এখানে মুসলিমদেরকে দমন করার জন্য পুরা একটা জাতি, পুরা একটা গোষ্ঠী লেগে পড়ে উঠেছে কিভাবে মুসলিম নিধন করবে। সুতরাং এখানে একটাই আমাদের এখন পদক্ষেপ নিতে হবে, সেটা হচ্ছে ইসকনকে যেখানেই পাও সেখানেই তাদেরকে কতল করে দাও। এছাড়া আর কোনো মাসালা, কোনো বিধান আমার কাছে অন্তত নাই। আপনাদের কাছে থাকলে আপনারা আমাকে পরামর্শ এবং জাতিকে বলতে পারেন। এটাই আমার শেষ কথা। ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা সম্ভব না, আর যদিও করতে হয় অন্তত হাজার হাজার রক্তের প্রয়োজন আছে। আর এই রক্ত যদি আমরা দিতে পারি তাহলে নিষিদ্ধ হবে। আর নিষিদ্ধ করেও কিছু করতে পারবেন না। স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে, তাই কি স্বৈরাচাররে আমরা দেশ ছাড়া করতে পারছি? স্বৈরাচার কি বইয়া আছে? স্বৈরাচার সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ যখন পাবে এই স্বৈরাচার কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। সুতরাং ইসকনকে নিষিদ্ধ করলেই হবে না, ইসকনকে এমন ভাবে দুর্গ গড়ে তুলে তাদেরকে প্রতিহত করতে হবে, অর্থাৎ ওরা যেন কোনোভাবেই এই হিন্দুত্ববাদী ইসকনরা মাথা চাড়া দিতে না পারে। ওদেরকে এমন অবস্থান তৈরি করে মুসলমানদেরকে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এটাই আমার শেষ কথা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সমসাময়িক বিষয় নিয়ে অনলাইন ভিত্তিক ধারাবাহিক টক শো অনুষ্ঠান 30 মিনিট। আমাদের আজকের আলোচনার বিষয় ইসকন কি বাংলাদেশের জন্য হুমকি নাকি আশীর্বাদ, সে বিষয়ে আলোচনা করছেন আমাদের অতিথিবৃন্দ। এবারে আলোচনা শুনতে চাই মাহফুজুর রহমান সিরাজি সাহেবের কাছে। সিরাজি সাহেবের কাছে একটু জানতে চাই যে কোন কোন দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে এবং বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা আপনি কি জরুরি মনে করেন? আপনার কি বলার আছে এই ব্যাপারে? ইসকন কি নিষিদ্ধ করা বাংলাদেশের জন্য জরুরি কিনা? মিউট খুলে কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠান সমসাময়িক ইসকনকে বাংলাদেশের জন্য হুমকি নাকি আশীর্বাদ, এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক হেদায়েতুল্লাহ রাজি ভাই, সহ আলোচক ইব্রাহিম আজাদি, মাহমুদুল হাসান মুর্তজা ভাই, সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে খুবই অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে ইসকন। আলোচ্য বিষয় ইসকনকে বাংলাদেশের জন্য হুমকি নাকি আশীর্বাদ, এবং কি বাংলাদেশ থেকে ইসকনকে আমাকে প্রশ্ন করেছেন যে নিষিদ্ধ করা কি জরুরি কিনা। আসলে ইসকনকে নিষিদ্ধ করা জরুরি তো মানে ফরজে আইন হয়ে গেছে নিষিদ্ধ করা, ইসকনকে নিষিদ্ধ করা বাংলাদেশ থেকে। ইসকনের আমাকে যে প্রশ্নগুলো করেছেন যে কোন কোন দেশে বা
ইসকন নিষিদ্ধ হয়েছে কিনা কোনো কোনো দেশে। আসলে ইসকনটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে নিউ ইয়র্কের সিটি যুক্তরাষ্ট্রে ইসকন প্রতিষ্ঠা হয়েছে। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সমসাময়িক তার সংক্ষিপ্ত নাম যেটা সেটা হচ্ছে শীল প্রভুপাদ। এই শীল প্রভুপাদ 64 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে এই ইসকন প্রতিষ্ঠা করেছে। সারা বিশ্বে ইসকনের মোটামুটি 1000-এর ঊর্ধ্বে তাদের মন্দির রয়েছে, স্কুল রয়েছে, বিভিন্ন ফার্ম টার্ম সহ কিছু আয়ের উৎসর জন্য এরকম কিছু রয়েছে। তারা নিবন্ধিত, তারা হচ্ছে ধর্মীয় বা সমাজ সেবামূলক কার্যক্রম করে থাকেন। এরকম ভাবে অনেক দেশে তারা নিবন্ধিত হিসাবেও রয়েছে। আর অনেক দেশে আছে নিষিদ্ধ। ইসকন নিষিদ্ধ বলতে আমি যতটুকু জানতে পেরেছি বা ঘাটাঘাটি করে দেখলাম, ইসকন ওইভাবে নিষিদ্ধ সারা বিশ্বের একদম জোরালো ভাবে নিষিদ্ধ এরকম ভাবে হয়তো নেই। অনেক দেশে নিষিদ্ধর কয়েকটা ধাপ রয়েছে। একটা হচ্ছে সরকারিভাবে আপনার একটা সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া, একটা হচ্ছে সংগঠনকে নিষিদ্ধ তার সংগঠনের কার্যক্রমকে স্থগিত রাখা, আর একটা হচ্ছে কোন অঞ্চলে নিষিদ্ধ সরকারিভাবে নিষিদ্ধ নাই, কার্যক্রম একদম সরকারিভাবে নিষিদ্ধ নাই, তবে আঞ্চলিক বিভিন্ন জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে জনরোষের কারণে কার্যক্রম নিষিদ্ধ থাকে। এরকম ধাপে ধাপে নিষিদ্ধ হয়। ইসকনটা এরকম ভাবে নিষিদ্ধের যদি আমরা আলোচনায় যাই, সারা বিশ্বের মধ্যে সিঙ্গাপুরে সরকারিভাবে 1970 দশকের সময় একবার মানে সারা দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে নিষিদ্ধ হয়েছিল। এর পরবর্তীতে সেটা আবার নিষিদ্ধর আওতা থেকে ছুটেও গিয়েছে, আবার কার্যক্রম হয়েছে। আর একটা হচ্ছে সরকারিভাবে তাদের কার্যক্রম মানে নিষিদ্ধ ওরকম ভাবে না, তবে তাদের প্রকাশনা, তাদের যেমন সিস্টেম, আমাদের যে দাওয়াতি সিস্টেম থাকে, তাদের দাওয়াত, তাদের সিস্টেম, কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তাদের হচ্ছে সরকারিভাবে একদম নিষিদ্ধ না। যেমন এই যে আওয়ামী লীগকে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চেয়েছি, প্রশাসন করেছে কি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করেছে, নিষিদ্ধ করেছে। এইভাবে নিষিদ্ধ আছে। যেরকম ইন্দোনেশিয়া 1984 সনে এই ইসকন নিষিদ্ধ হয়েছিল। নিষিদ্ধ হওয়ার পর আবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যখন আবার সরকার চেঞ্জ হয় বা এই হয়, যেরকম আমাদের দেশে হিন্দুত্ববাদী সরকার হাসিনা ছিল, হাসিনা থাকা মানে ইসকনের জন্য একটা আশীর্বাদ, তারা যেভাবে যা মন চায় তাই করেছে। এখন আবার সরকার যদি চেঞ্জ হয়, যেমন কোন কোন দেশ আছে ভারত হচ্ছে বিরোধী সরকার থাকে, ভারতকে পছন্দ করে না, তারা নিষিদ্ধ করে দেয়, আবার বিরোধী দল এসে তাদের সাথে লেয়াজে করে আবার সেটাকে কার্যক্রম চালায়। এরকম ভাবে ইন্দোনেশিয়াতে 1984 সালে নিষিদ্ধ ছিল ইসকন। এরপর আবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে 1998 সালে আবার সেটা জারি হয়েছে, তাদের কার্যক্রম চলমান রয়েছে। এরপর হচ্ছে অঞ্চল ভিত্তিক অনেক জায়গায় নিষিদ্ধ, যেমন রাশিয়া ও সাবেক সোভিয়েত অঞ্চলের অনেক অঞ্চলে এই ইসকনের কার্যক্রম এগুলো নিষিদ্ধ ছিল। ইসকনের কার্যক্রমে আঞ্চলিক যে নিষিদ্ধ এটা হয় কিভাবে হয়, রাশিয়াতে যেরকম আনুষ্ঠানিকভাবে নিষেধ নেই, কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বাধাগ্রস্ত আবার অনেক দেশে আছে। আনুষ্ঠানিকভাবে যেমন আমাদের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয়। বাংলাদেশের মনে করেন যে আপনার ইসকনকে আমরা চাচ্ছি বহুত আগে থেকে, হাসিনা পলানের পরেও 28শে নভেম্বর 2024 সালে প্রশাসন থেকে মানে রায় আসতে ইসকনকে নিষিদ্ধ করা হবে যাবে না, এরকম বলছে মোট কথা। এরপরে কাজাকিস্তান, বাংলাদেশ, চীন, এই সমস্ত দেশের কার্যক্রম নিষিদ্ধ বলতে মানে আঞ্চলিকভাবে নিষিদ্ধ হয়। আবার জনরোষের কারণে যেরকম আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থা হয়েছে, সারা দেশ এখন সজাগ হয়েছে ইসকনের বিরুদ্ধে, দাবি দেওয়া, নোটিশ, চিঠিপত্র এরকম প্রশাসনকে প্রেরণ করছে ইসকনকে নিষিদ্ধ চেয়ে, কিন্তু তাদের কানে কোনো নড়ছে না। ইসকন আপনি প্রশ্ন করেছিলেন কোন কোন দেশে নিষিদ্ধ বা কি দিয়ে কি, সংক্ষেপে যদি সামারিটা এরকম বলা হয়, ইসকন সিঙ্গাপুরে 1970 সালে নিষিদ্ধ। এরপরে হচ্ছে আবার পরবর্তী ছিল যে সরকারিভাবে তাদের কার্যক্রম প্রকাশনা এগুলো নিষিদ্ধ হয়েছিল ইন্দোনেশিয়াতে 1998 সালে, 1984 সালে। এরপর আবার 1998 সালে
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আবার চালু হয়েছিল। এরপর রাশিয়াতেও এরকম ছিল। এরপর আনুষ্ঠানিক কোনো নিষিদ্ধ নেই, তবে স্থায়ী কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বারবার বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশের মধ্যে বর্তমান নিষিদ্ধ। আমরা সারা দেশব্যাপী একটা আন্দোলন করেছি, এরকম কাজাকিস্তানে আছে, চীনে আছে। এটা হচ্ছে ইসকনের সাধারণত যতটুকু আমরা ঘেটে পড়ে জানতে পারলাম, আমার পূর্ববর্তী আলোচক যে আমাদের মাহমুদুল হাসান মর্তুজা ভাই বলেছে, আসলে তারা একটা মিশন নিয়ে নেমেছে, গুরুত্বপূর্ণ একটা মিশন নিয়ে নেমেছে। তারা পুরো পৃথিবীটাকে হিন্দুত্ববাদ একটা কাহিনী করতে চাচ্ছে। এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কোন দেশে কোথায় কি করতে হবে তারা তা করে। তারা টাকার মাধ্যমে, তারা এখানে যেভাবে যা করা দরকার সারা দেশে, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ইসলাম প্রিয় দেশ, বাংলাদেশের তাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের মধ্যে ইসলামের তৎপরতা যেভাবে হচ্ছে, যে সমস্ত ঘটনাগুলো পূর্বে আলোচকরা বললেন, একদম লোমহর্ষক ঘটনা। কি দেখতেছি আমরা বাংলাদেশের মতো জায়গায় বসে 92% মুসলমানের দেশে এখন আমাদের তার ইসকনরা তারা কি করতেছে, নোটিশ দিচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানে আলেমদেরকে যে তুমি টার্গেট, তুমি টার্গেট, তুমি টার্গেট, এরকম টার্গেট করে করে নোটিশ দেওয়া হচ্ছে। এরপর মেয়েদেরকে ধর্ষণ করতেছেন পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে, যেটা আমার মাহমুদ ভাই সুন্দর স্পষ্ট দিকে আমি যাচ্ছি না, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছেন। সবকিছু যদি একত্রে দেখেন, এই ইসকন হচ্ছে আমাদের কিন্তু শুধুমাত্র যে ওলামা একরামের শত্রু এটা না, ইসকন ওলামা একরামের শত্রু একটা হবে না, ইসকন কোরআন হাদিসের শত্রু না। মোট কথা তারা এই দেশের জন্য একটা ক্যান্সার ভাইরাস রূপ ধারণ করছে। তারা এই দেশের শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, অতএব জাতিসত্তার শত্রু। এই জাতিসত্তা, দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। এখন আমাদেরকে এই ইসকন নিয়ে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে চলবে না। ইসকনকে যে করেই হোক, যেভাবেই হোক, আমাদের এই বাংলাদেশের মধ্যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেরকম ভাবে কাদিয়ানি নিয়ে আমরা আন্দোলন করতেছি, কাদিয়ানির মতো ইসকন, কাদিয়ানির চাইতে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। ইসকনের যে তৎপরতা যেটা দেখা কাদিয়ানির চাইতেও ভয়ঙ্কর হয়ে যাবে। অতএব এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য ওলামা একরাম, রাজনৈতিক দল, আমরা রাজনীতির সাথে জড়িত আছি, যদিও তারপরে দুঃখজনক ভাবে আমাদের দেশে আসলে তো একটার পর একটা ইস্যু থেকেই যায়। কোন ইস্যুতে কি করবেন দেখেন, এই যে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে হিন্দু বানানোর সবটান্তে তারা নীল নকশা করেই যাচ্ছেন। এটা নিয়ে রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে একটা ধাপে ধাপে কার্যক্রম করতেছে। এখন এর ভিতরে আবার ইসকনের তৎপরতা, মানে কোনটা ধরবে, কোনটা ছাড়বে, কোনটা কিভাবে কি করবে, কোনটাই ঠিক মতো ফিনিশিং হচ্ছে না। মানে ওরা একটার পর একটা ইস্যু দিয়ে রাখতেছে। আমাদের ওলামা একরাম এবং আমাদের রাজনৈতিক দলগুলো সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছে, সারা দেশের মধ্যে প্রাইমারি শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা, ইসলামী মানে ওলামা একরামের মাধ্যমে মুসলমান ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা নিয়োগ দেওয়ার জন্য একটা জোরালো কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে এই ইসকন আবার দেখেন একটা কি একটা দেশের একটা পরিস্থিতিকে তৈরি করে ফেললো। এখন তারা ওটা করবে নাকি এটা করবে, মানে ওরা এই ইস্যু তৈরি করে রাখে, একটার পর একটা ইস্যু দিয়ে ঢেকে রাখে, যাতে কোনোটাই ফিনিশিং না হয়। অতএব আমি মনে করি ওলামা একরাম সহ সারা দেশের মুসলমান সহ হিন্দুরাও কিন্তু বলতেছে, আমাদের এই যে ইতে অনলাইনে দেখা যাচ্ছে, হিন্দুরাও বলতেছে ইসকন হিন্দুদের জন্য শত্রু। হিন্দুদেরও তারা ভালো চাচ্ছে, বিভিন্ন জায়গা জমি এগুলো দখল করে তারা তাদের মতো করে তারা এই ইসকনের সংগঠনটা নিয়ে নিয়েছেন। অতএব আমাদের দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দল, ইসলামী দল যারা আছে, ইসলামী স্কলার যারা আছে, যাদের কথা মানুষ শোনে, তাদেরকে বলতে চাচ্ছি, বিশেষ করে ইসলামী দল নাম দিয়ে যারা রাজনীতি করে তারা, তাদেরকে আমি বিনীতভাবে করতে চাচ্ছি, এত হিন্দুত্ববাদী প্রেমী আপনারা হইেন না, এত মন্দিরে গিয়ে এত আদর দরদ মায়া মহাব্বত আপনারা দেখেন না। মূলত হিন্দু এরা আমাদের চূড়ান্ত শত্রু, ইসকন আমাদের চূড়ান্ত শত্রু। অতএব আপনাদেরকে আমি সর্বশেষ যে মেসেজটা দিতে চাচ্ছি, আমার যে প্রশ্নটা করেছেন বাংলাদেশের জন্য ইসকন হুমকি কিনা, বাংলাদেশের জন্য আমি মনে করি ইসকন সবচাইতে বড় একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে এই মুহূর্তে। বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করাটা ফরজে আইন হয়েছে। অতএব এই ইসকনকে নিষিদ্ধ করলে হুট করে করলেই হবে না। ইসকনের সারা দেশের পুলিশ প্রশাসন সবকিছু তাদের জায়গায় তারা টাকা দিয়ে বানিয়ে রেখেছে। এজন্য এই আন্দোলনকে সাকসেস করতে হলে, যেরকম শেখ হাসিনা আন্দোলন করার জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল দল মত নির্বিশেষে, ইসকন বিরোধী একটা আন্দোলন এরকম হতে হবে। সে আন্দোলন দল মত নির্বিশেষে, কে হিফাজত, কে জামাত, কে চরমোনাই, কে আলিয়া, কে কওমি, কে স্কুল, কে কলেজ, কে ভার্সিটি, এগুলো দেখার বিষয় না। এক কথা, আপনার যেরকম ভাবে দেশের জন্য একটা জগদ্দল পাথরের মতো বসেছিল, তাকে সরানোর আমরা যেরকম ভাবে দায়িত্ব মনে করেছি, আমার দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসকনকে নিষিদ্ধ একদম সরকারিভাবে ঘোষণা করতে হবে। এজন্য যদি শহীদ হতে হয় কয়েক হাজার, তাদের শহীদ আমরা হওয়ার জন্য প্রস্তুত আছি। এরকম কর্মসূচি দিয়ে একদম
সুন্দরভাবে পরিকল্পিতভাবে ইসকনকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। এই ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের এই দেশে দাঙ্গা একটার পর একটা লেগেই রাখবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হতে দেবে না, আর তারা এই দেশটাকে হিন্দুত্ববাদ করে ফেলার চক্রান্ত নীল নকশা করে আছে। আর এই অঙ্গরাজ্য হয়ে যায় হিন্দুত্ববাদের মতো, তখন তো আর কিছু না, আমাদের এই বাংলাদেশ নামে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। তখন তাদের অন্তর্ভুক্ত আমরা যদি হয়ে যাই, তখন দিন প্রতিদিন ওই সকাল বিকাল নাস্তা করার মতো আমাদের মা বোনদেরকে দর্শন করবে, আইন আদালতে যা কিচ্ছু হবে না। যেরকম ভাবে ইন্ডিয়ার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কি পরিমাণ নির্যাতিত হচ্ছে, কিন্তু তাদের বলার ভাষা নাই, তারা বলবে কাকে, তাদের কথা কে শোনেন? কিন্তু আমাদের আত্মনাথ হতে হবে, সময় থাকতে সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। রাজনৈতিক দল, ইসলাম নেতা, দল মত নির্বিশেষে বৌদ্ধ খ্রিস্টান তারা দেশপ্রেমিক সকলকে আন্দোলন, গণ আন্দোলন পরিণত করতে হবে, আমাদের সচেতনতাও তৈরি করতে হবে। এটা আমার হচ্ছে কথা। অনেক ধন্যবাদ। সিরাজি ভাইয়ের কথা থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা প্রায় সময় দেখে থাকি যে গাজীপুরে আশামণি ধর্ষণ হলো 13 বছরের একটা ছোট্ট মেয়ে। এরপর মসজিদের খতিব সাহেবকে সেই টঙ্গী থেকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখতে পাচ্ছি যে আতাউর রহমান বিক্রমপুরী ভাই একাই তিনি সব কেসগুলো সামাল দিচ্ছেন, সব জায়গায় দৌড়াদৌড়ি করছেন। এছাড়া বড় কোনো ইসলামী দলকে তেমন কথা বলতে দেখছি না। বড় কোনো দলের কোনো নেতা দলের পক্ষ থেকে যে একটা বিবৃতি দিবে সেটা পর্যন্ত আমাদের চোখে পড়ে। এই বিষয়টা কেমন এবং এই বিষয়ে আপনার কি বলা আছে? নেতাদের উদ্দেশ্যে, ইসলামী দলের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা জনাব আজাদী সাহেব? এ ব্যাপারে যদি কিছু বলার থাকে 2 মিনিটে। অসংখ্য ধন্যবাদ হেদায়েতুল্লাহ রাজি সাহেবকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে এই যে আশামণি ধর্ষণের ঘটনা ঘটলো, এই ঘটনায় সাধারণত যদিও প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমরা দেখছি যে সেখানে জমিয়তের একজন নেতা নাসিরউদ্দিন, সম্ভবত মাওলানা নাসিরউদ্দিন, আর বিক্রমপুরী সাহেব, আমাদের বিক্রমপুরী সাহেব, তার সাথেও এই বিষয়গুলো ওনারা মূলত তদারকি করছেন। তো এই বিষয়টা আসলে প্রথমে এতটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে নাই, কারণ জিনিসটা প্রশাসনের মাধ্যমে গোপন করা হয়েছিল। এবং এখন যেহেতু এই বিষয়টা বিস্তারিতভাবে, বিশদভাবে সারা বাংলাদেশে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে যে ইসকনের আসল চেহারা চিত্র, যদিও তখন এই বিষয় নিয়ে কথা বলা হয়নি, আমি আশা করি যে এই বিষয়টা নিয়ে এখন সারা দেশের দল মত নির্বিশেষে সকলেই ইসকনের বিরুদ্ধে কথা বলবেন এবং যে আশামণির মতো আরো যারা ইসকনের ফাঁদে পা দিয়েছেন তাদেরকে যেভাবে ফিরিয়ে আনা দরকার ফিরিয়ে আনতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে, সতর্কতামূলক বিভিন্ন রকম আয়োজনের মাধ্যমে আমাদের সতর্ক করতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না, আজকে আমি আমার কথার এখানে ইতি টানছি। অনেক ধন্যবাদ। এবার একটু আসতে চাই মাহমুদুল হাসান মুর্তাজা সাহেবের কাছে। আপনি একটু বলবেন যে ইসলামী দলের নেতা যারা আছে, ইসলামী দলকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ করে আমাদের ছোট্ট মেয়েরা, সোনামণিরা 13-14 বছরের, এমনকি তার চাইতেও কম বয়সের মেয়েরা ইসকনের হাতে তাদের সর্বোচ্চ হারাচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এই বিষয়ে এই যুবক যুবতী, ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে জনাব মুর্তাজা সাহেব। আলহামদুলিল্লাহ, দুইটা প্রশ্ন রাখা হয়েছে, ইসলামিক দল আর আমাদের ছোট ছোট কোমলমতি বোন মেয়ে তাদের ফাঁদে পা দিচ্ছে। ইসলামিক দল, আসলে আমিও তো একটা ইসলামিক দলের রাজনীতি করি।
এখন ইসলামিক দলগুলো আসলে তাদের আগামী নির্বাচন, কিছু ভোট, একটা সিট, এগুলো নষ্ট হয়ে যাবে, সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, এই জন্য অনেকে একটু এই বিষয়টা অলস মনেই দেখতেছেন। আহামরি কোনো কিছুই আমরা তাদের কাছ থেকে পাইতেছি না। তারপরেও অনেক জায়গা থেকে মোটামুটি কিছুটা হলেও প্রতিবাদ হচ্ছে, কিন্তু যেইভাবে হওয়া দরকার ছিল ওইভাবে এখনো আমরা পাই নাই। এখন ইসলামিক দলগুলোর বিষয়ে আসলে কি বলবো, আর কোনো বলার ভাষা নাই। ইসলামিক দল এবং বৃহত্তর একটা ঐক্যের যে আভাস আমরা পাইতেছিলাম, সেটাও অলরেডি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ফাটল ধরতেছে, যে কারণে ইসলামিক দলগুলো দিন দিন তাদের শক্তি আরো হারিয়ে ফেলতেছে। তো এখন এই বিষয়ে আর আমার কিছু বলার নাই, শুধু যতটুকু বলার আছে সেটা হচ্ছে আমাদের আগামীর প্রজন্মের যারা মেয়ে, কন্যা এবং যুবকরা আছে তাদের বিষয়ে সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তুলবো, আমাদের সন্তানগুলোকে এইভাবে আমরা গড়ব যেন আমাদের সন্তানগুলো তার স্কুলে তার সাথে কি হয়েছে সেটা ভালো হোক এবং খারাপ হোক, এই বিষয়টা সে পরিবারের সাথে শেয়ার করবে। আমার মেয়েকে, আমার বোনকে আমি এমন ভাবে শিক্ষা দিব যে তোমার সাথে হাই স্কুলে, প্রাইমারিতে, ইউনিভার্সিটিতে, কলেজে যে যা শেয়ার করবে, যে তোমাকে যে প্রস্তাব দেবে, যে তোমাকে যা বলবে, একটা ভালো কথাও যদি কেউ বলে এটা আমাদের কাছে তুমি শেয়ার করবা। আমি তোমার বাবা হিসাবে, আমি তোমার মা হিসাবে আমার কাছে তুমি বলবা। তাহলে দেখা যায় এইভাবে যদি আমাদের সন্তানকে তৈরি করতে পারি, তাহলে আমার সন্তান অবশ্যই স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে যখন যাবে, যদি কোনো ইসকনের সদস্য তাকে মা বইলা ডাক দিয়েও তার সাথে একটা মা মেয়ের বা বাবা মেয়ের সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে আমার মেয়ে এসে আমাকে বলবে যে বাবা আজকে অমুকে আমাকে মা মা বলছে, আমাকে এইটা কিনা দিছে, আমাকে অনেক আদর করে, মা বইলা ডাকে। তখন আমার মেয়ে, আমার বোন যদি আমাকে সেই জিনিসটা জানায় যে আমার সাথে অমুকে মা বইলা ডাকছে, আদর করছে, আমাকে মজা কিনা দিছে, তখন আমার জায়গা থেকে আমার উচিত হবে এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা কে তাকে খুঁজে বের করা। কারণ ওরা যেইভাবে মানুষের ভিতরে প্রবেশ করে, ওদের ভালো একটা রূপ দিয়ে এবং ভালো ব্যবহার দিয়ে, ভালো আচরণ দিয়ে, যেভাবে মানুষের সাথে বন্ধুত্ব, ভালো একটা সৌহার্দ্য সম্পর্ক গড়ে তুলে, এটা বোঝা বড় মুশকিল। যখন হয়ে যায় সম্পর্ক, তখন সর্বনাশ করে ওরা সরে পড়ে। তো এই জন্য আমাদের পরিবারগুলো, সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে বলবো, প্রত্যেকেই প্রত্যেকের কন্যাকে, প্রত্যেকের বোনকে, প্রত্যেকের স্ত্রীকে, পরিবারকে আপনারা সেভ করবেন এবং ব্যাপকভাবে এই ইসকনের যে একটা ষড়যন্ত্র, এই সম্পর্কে পরিবারে সবার সাথে সবাই ব্যাপকভাবে আলোচনা করবেন, যাতে করে এগুলো থেকে আমাদের বাচ্চারা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা এগুলো থেকে সতর্ক থাকতে পারে। এটাই আমার সকলের কাছে মেসেজ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন অনলাইন ভিত্তিক ধারাবাহিক টক শো অনুষ্ঠান 30 মিনিট। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা একটু 2 মিনিটের জন্য আমাদের অতিথি সিরাজি ভাইয়ের কাছে একটু আসতে চাই। যে ইসলামী দলের কথা বলছিলাম, যদি আমি আলাদাভাবে স্পেসিফিক ভাবে যদি বলি, মামুনুল হক এমন একজন মানুষ, ইসলামের উপরে, মুসলমানদের উপরে যে কোনো সময় বিধর্মী কর্তৃক যদি কোনো আক্রমণ আসতো, মামুনুল হক কিন্তু ফেটে পড়তেন, ময়দানে বাঘের মতো হুঙ্কার ছাড়তেন, ফেটে পড়তেন। সেই মামুনুল হক আমি দেখতে পাচ্ছি কিছুদিন, আপনারাও তাই দেখতে পাচ্ছেন, এই এতগুলো ইস্যু যাচ্ছে, এ ধরনের ইস্যুতে মামুনুল হকের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়ে আপনার কি বলার আছে? এবং বরাবরের মতো ছেলে মেয়েদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একদম সংক্ষেপে, সিরাজি ভাই। বিষয় আপনি প্রশ্ন করছেন আমাদের মর্তুজা বাইরে, যার দলের আমির তিনি,
সেই প্রশ্ন করেছিলেন আমার, সে বিষয়টা ভালো বলবেন বা হ্যাঁ, এই বিষয়টা আমিও মাঝে মাঝে ভাবি। আসলে এই যে স্বাধীন বা পাওয়ানোর পর থেকে মামুনুল হক সাহেবের অনেক বিষয়ে, যে সমস্ত বিষয়ে আমাদের মনের চাহিদা ছিল, মামুনুল হক কিন্তু জনপ্রিয় বা আমাদের ভালোবাসার স্থানে আছে জায়গা। যেভাবে তার ভূমিকা থাকার কথা ছিল ওইভাবে তাকে পায়নি। শুধু এই শোনা ইস্কন না, আরো অনেক ইস্যুগুলোতে এখন সবকিছু মিলে। সিরাজি ভাই, এই প্রশ্নটা আপনাকে করার অর্থ হলো, কারণ মুর্তাজা ভাই নিজেই মামুনুল হকের দল করে, সে তো তার নেতার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, সে তার নেতার বিরুদ্ধে কি বলবে, ওই জন্য আপনাকে করা। আপনি বলেন। আমি হচ্ছেন মামুনুল হক, সে একজন বিচক্ষণ ব্যক্তি, দেশের জাতীয় পর্যায়ের ব্যক্তি। তার বিচক্ষণতা, যোগ্যতা অবশ্যই কোন একটা হেকমত রয়েছে। এ বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না, আর বলবো না। তবে আমি যেটা মনে করি, আমাদের সব কিছু সর্বশেষ কিছু হওয়া দরকার একদম ইসলামের স্বার্থে। আমার আমি শুধু মামুনুল হক না, আমার দল ইসলাম করি, তাদের প্রতিও আমার মানে একটা ধারণা বা আমি আশা রাখি তারাও রাজনীতি করবে ইসলামী, যেহেতু দলের নাম ইসলাম, কোরআন সুন্নাহকে সবার আগে সামনে রেখে, এটা আমার প্রত্যাশা বা দাবি থাকবে। এই বাংলাদেশের মতো ভূখণ্ডে বসে এক পাশে মহাসাগর আর তিন পাশে ভারতের ইন্ডিয়া, সবকিছু যোগ বিয়োগ করে তো চলতে হয়। অত যোগ বিয়োগ করে চলে মনে হয় তেমন একটা সফল হওয়া যাবে না। আর এই যে ইন্ডিয়ার র, ইসকন টিসকন, এগুলো তো লাগিয়েই রাখছে মূলত যাতে আমরা মুসলমানরা, রাজনৈতিক দলরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসতে না পারি। এই জন্যই কার্যক্রম। দেখেন এই হাসিনা যাওয়ার পর তার সম্ভাবনাময় অবস্থান তৈরি হয়ে গেল, সারা দেশের ইসলামপন্থীরা এক হয়ে যাবে। এখন দেখা গেল হঠাৎ করে জমিয়াতের এক নেতা জমিয়াত চলে গেল, আরো অনেকেই মানে আসবে কি আসবে না দ্বিধাদ্বন্দ্বতায় রয়ে গেল, একসাথে একটা জায়গায় এসে ভোট করবে, ভিত্তিক একটা সমঝোতা হোক, এটা তো কোনো সমস্যা নাই। এখন অনেকেই বয়ান দেয় তাদের আকিদা ঠিক নাই, আর আকিদা নিয়ে তো এখন হচ্ছে না। এখন আসন ব্যক্তি যার যার জায়গা থেকে এক জায়গায় আমরা দেশের সাথে কাজ করব। যারা শরিয়া আইন মানে না তাদের ঠিক আছে নাকি? যারা শরিয়া আইন মানে না তাদের আকীদা কি ঠিক আছে নাকি? জমিয়তের যে আমাদের বিক্রমপুরী সাহেব যেটা তাকে বাধা দিল, জমিয়তের এক নেতা, আমি তো বলবো একটা কোলাঙ্গার নেতা, এই 2000 সালে 920টা ভোট পাইছে, তার বড় বড় কথা, কত বড় নেতা হয়েছে, সে আবার এটার বিরুদ্ধে পর্যন্ত চলে আসছে। এখন সবকিছু মিলে সর্বশেষ হচ্ছে কি, সর্বশেষে আমাদের এই দিকে আসছে, বুঝছেন, এই যে মোহাম্মদ তালেবান এদিকে ফিরে আসছে, বুঝছেন। এখন এই সমস্ত রাজনীতি ছেড়ে দেওয়া যাবে না। একটা থেকে আমি ইসলামী আন্দোলন করে আমার নেতা, তাদেরও অবস্থান আছে, যদি যুদ্ধের মতো অবস্থান, যাতে সে ডাক দিলে তার যোদ্ধা সহযোদ্ধা পাওয়া যায়, প্রশিক্ষণে আমরা নামতে পারি। আমাদের মাহমুদুর মুর্তজা ভাই, মামুনুল হক সাহেব ডাক দিলে তার দলবল নিয়ে যাতে আসতে পারেন। আপনারা যারা আছেন, যাকে ভালোবাসেন, তাদের অবস্থানে একদম খেলাফত ওই তালেবানি স্টাইলে চলতে হবে। আজকে যদি থাকতো এই ইসকনের মতো কয়জন জায়গায় জায়গায় কিছু একদম শেষ করে দিলে, যেটা মুর্তজা বলছে, দেখবেন ইসকন একাই শেষ হয়ে গেছে। প্রশাসন কোন জায়গা থেকে কি করে, কে কোন থেকে কলকাতা না রেখে জানা যাবে, বা আমরা দিতে পারতেছি না, বুঝছেন। আর জায়গা মতো মলম দিতে হইলে আমাদের এগুলো বাদ দিয়ে ওই পথে আস্তে আস্তে যেতে হবে। আর না হলে কোরআন সুন্নাহকে সামনে রেখে রাজনীতির মতো ব্যাটার মতো রাজনীতি করতে হবে, একদম মাজা টান করে বুক ফুলে বলতে হবে আমরা ইন্ডিয়া রটা এগুলো কিচ্ছু করি না, আমরা ইসলামী দল করি, ঐক্যবদ্ধ আছি, আমরা আমাদের দেশ নীতি নৈতিকতা আমাদের মতো চলবো, এই ওদেরকে পরোয়া করি না। এতে একটা অবস্থান হোক, এরপরে মরি পাচ্ছি, থাকলে বাঁচার মতো বাঁচতেছে, মরলে সমস্যা নাই। এখন আমাদের ওই দিকে যেতে হবে। আর ওই যে মেসেজ থাকবে আমার কৌমুমতি শিশু যারা আছেন তাদের প্রতি যে সমস্ত গুরুত্বপূর্ণ, রাজীব ভাই সুন্দর, মাহমুদ মুর্তজা ভাই সুন্দর বলেছেন যে মা বাবাকে সবকিছু থাকে তাদেরকে শেয়ার করা, লেখা, বিষণ্ণতায় না থাকা। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের এই সচেতনতা, জনসচেতনতা তৈরি করা। কমপক্ষে তো আমরা লিফলেট এরকম তৈরি করতে পারি, এরকম প্রেমের পাত্র দেখায় আমার মা বোনদেরকে এরকম করে নষ্ট করতেছে, তারা বিদেশে মানে ইন্ডিয়াতে পাচার করতেছে, এগুলো করতেছে। সবকিছু মিলে আমাদের জনসচেতনতা খুব ভালোভাবে তৈরি করতে হবে। আর মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে বদ্ধ থাকা, আবার আমার মেয়ে কি করতেছে, কোথায় যাচ্ছে, প্রতিদিনের আপডেট হিসাব
থাকা। এখন তো মা বাবার মানে অসচেতন, কোথায় গেছে একটা মেয়ে, সারা দিন ঘুরে ফিরে রাত 10টায় চলে আসছে, কই কি করলো কোনো খোঁজ খবর নাই, কখন স্কুলে যাবে, কখন স্কুল থেকে আসবে, কেন খোঁজ খবর করে না। এই জন্য জনসচেতনতা অভিভাবকদের হওয়া দরকার। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা শুনছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে আরো একবার শুভকামনা জানাই। আপনারা আজকের এই টক শো অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের অতিথিবৃন্দ যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা অবশ্যই অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তাহলেই ইসকন থেকে আমরা সাবধান থাকতে পারবো, তাদের হাত থেকে নিরাপদ থাকতে পারবো। আর কথা বাড়াবো না, শেষ করছি আজকের 30 মিনিট। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।